তারকেশ্বর মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজ আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা এই পূর্ণাঙ্গ গ্রন্থের হাত বাড়াও রচনাটি সম্পর্কে আলোচনা করব। তবে মূল রচনার আলোচনায় প্রবেশের আগে সেই রচনাটির পটভূমি সম্পর্কে আমাদের একটু জানতে হবে, নইলে হাত বাড়াও রচনাটি আমাদের বুঝতে অসুবিধা হবে। দেখা যাক এই হাত বাড়াও রচনাটির পটভূমি হিসাবে কি ছিল বা পটভূমি কি। 1943 সাল বাংলায় 1350 মন্বন্তর বাংলার বুকে সেদিন নেমে এসেছিল মহামন্বন্তর দুর্ভিক্ষ। আর সেই দুর্ভিক্ষের কবলে পড়ে বাংলার লক্ষ লক্ষ মানুষ সেদিন প্রাণ হারিয়েছিল। অবশ্যই দুর্ভিক্ষের পিছনে কারণ ছিল সম্পূর্ণভাবেই ইংরেজ সরকার, কালোবাজারি, মজুমদার, জোরদার এরা বড় ভূমিকা নিয়েছিল। 1941 সাল থেকে নানাভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে গোটা ভারতবর্ষ জুড়ে বিশেষত বাংলায় চরম দুর্দিন আসতে চলেছে, খাদ্যাভাব দেখা দিতে চলেছে। কিন্তু ব্রিটিশ সরকার সেই আবেদন নিবেদনে প্রাদেশিক সরকারগুলির ভাষায় বা কথায় তারা সেদিন কর্ণপাত করেনি। এর ফলে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ঘোরতরভাবে এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ইংরেজ সরকার নিজ স্বার্থ সিদ্ধির জন্য উদ্যোগী হয়। ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি কখনো জড়িয়ে পড়েনি, কিন্তু যেহেতু ভারতবর্ষ ছিল ইংরেজের উপনিবেশ, তাই ভারতবর্ষ যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে এই আশঙ্কা ছিল ব্রিটিশ সরকারের। এবং সেই আক্রমণকারী হিসাবে তারা ভেবেছিল জাপানকে, যে জাপানই আক্রমণ করতে পারে ভারতবর্ষকে। কারণ জাপান রেঙ্গুন পর্যন্ত পৌঁছে গিয়েছে, রেঙ্গুনে তারা তাদের আধিপত্য বিস্তার করেছে জাপানিরা। তখন সেই জাপানি আক্রমণের ভয়ে ব্রিটিশ সরকার বাংলার মানুষের দিকে কতগুলো অমানবিক পরিস্থিতি তারা তৈরি করেছিল। বিশেষত তৎকালীন যুদ্ধে নিবৃত যে সমস্ত সৈন্যবাহিনী, ইংরেজ সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর জন্য তারা বাংলা থেকে যুদ্ধের রসদ অর্থাৎ খাবার বা খাদ্যশস্য তারা সংগ্রহ করে রাখছিল। আর ইংরেজদের এই মনোভাবের পাশাপাশি যারা কালোবাজারি, মজুদদার, জোরদার, তারাও সেই সুযোগ নিয়ে বাংলার মানুষের কাছ থেকে খাদ্যশস্য কিনে নিয়ে তারা গুদামজাত করছিল চড়া দামে বিক্রি করার জন্য। ইংরেজ সরকার সেদিন ঘোষণা করেছিল ডিনাইল পলিসি। সেই ডিনাইল পলিসি নিয়ম অনুযায়ী বা নীতি অনুযায়ী বা পলিসি অনুযায়ী যারা বাংলার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী মানুষ, জেলে যারা নদীতে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদেরকে বাধ্য করেছিল 20 মণের বেশি মাল বইতে পারে এরকম নৌকোগুলোকে ধ্বংস করতে বা সরিয়ে ফেলতে কিংবা জলে ডুবিয়ে দিতে। কারণ ব্রিটিশ সরকারের আশঙ্কা ছিল জাপানিরা পূর্ব উপকূল দিয়ে যদি জলপথে প্রবেশ করে তাহলে এই নৌকাগুলো তাদের বাংলার অভ্যন্তরভাগে প্রবেশের সহায়ক হবে। তাই তারা এই নীতি নিয়েছিল সেদিন। আর ইংরেজের কথায় ভরসা রেখে, বিশ্বাস করে বাংলার যারা মৎস্যজীবী মানুষ তারা তাদের নৌকোগুলোকে এভাবে ধ্বংস করেছিল। আর যখন দুর্ভিক্ষ নেমে আসে তখন অন্যান্য জায়গা থেকে এই নিয়মের জন্য বা এই ডিনাইল পলিসির জন্য অন্যান্য জায়গা থেকে খাদ্যশস্য এনে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে, সেদিন এই নৌকো না থাকায় চরম অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল বাংলার মানুষকে। এই ডিনাইল পলিসির পাশাপাশি ছিল ইংরেজ সরকারের আরেকটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটি হলো স্কর্চড আর্থ পলিসি। এই পলিসি অনুযায়ী
বাংলার উপকূলবর্তী অঞ্চলের মানুষদের অর্থাৎ কৃষকদের বাধ্য করেছিল তারা তাদের উদ্বৃত্ত ফসল ধ্বংস করতে বা পুড়িয়ে দিতে। কারণ তাদের আশঙ্কা ছিল জাপানি সৈন্যরা নদীপথে যদি ভূগোলভাগে প্রবেশ করে তাহলে তাদের প্রথম প্রয়োজন খাদ্যশস্যের বা খাদ্যের, অতএব তারা যাতে খাদ্য না পায় সেজন্য তারা কৃষকদের বাধ্য করেছিল উদ্বৃত্ত ফসল পোড়াতে। কৃষকরাও তাদের কথায় বিশ্বাস করেছিল সেদিন, আর তাদের মনের মধ্যে এটাও ছিল যে আর কিছুদিন পরে তো নতুন ফসল উঠবে, অতএব ইংরেজের উপরে ভরসা রাখা যেতে পারে, ব্রিটিশ সরকারের উপরে ভরসা রাখা যেতে পারে। এর পাশাপাশি 1942 সালে অক্টোবর মাসে দক্ষিণবঙ্গ ও মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপ দেখা যায়। অর্থাৎ দুর্ভিক্ষ কবলিত মানুষগুলি যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছিল, সমুদ্রের জলে তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু তারা হারিয়ে ফেলে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 4000 বর্গমাইল এলাকা জুড়ে 25 লক্ষ গ্রামবাসী এই প্রলয়ঙ্কর ধ্বংসলীলায় শিকার হয়েছিল। এবং একদিকে দুর্ভিক্ষ মন্বন্তর, অন্যদিকে এই ভয়ঙ্কর বন্যায় সেদিন বাংলার প্রায় 35 লক্ষ মানুষ মারা যায়, বহু মানুষ ঘর ছাড়া হয়। সেই দুর্দিনে একদিকে ছিল ইংরেজ সরকার তাদের অমানবিক আচরণ, মজুতদার, কালোবাজারি, জোরদারদের সাধারণ মানুষকে কি করে শোষণ করে নেওয়া যায় তার বিভিন্ন উপায়। প্রথম দিকে মানুষ অখাদ্য কুখাদ্য খেয়েছিল, প্রথমে জীবজন্তু মেরে খেয়েছিল। আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পের মধ্যেও, মানিক বন্দ্যোপাধ্যায়ের বেড়া গল্পের মধ্যেও এর ইঙ্গিত আছে। সেখানেও আমরা দেখি দুর্ভিক্ষের দিনে সেদিন মানুষ বিড়াল মেরেও খাচ্ছে। আমরা নবান্ন নাটকের মধ্যে দেখি অখাদ্য কি খাদ্য, অখাদ্য কুখাদ্য কিভাবে একটা সম্ভ্রান্ত পরিবারের কৃষক খেয়ে জীবন ধারণ করার চেষ্টা করছে, সেটাও আমরা প্রত্যক্ষ করেছি। সেই দুর্দিনে বাংলার কৃষকদের অবস্থা যখন ভয়ঙ্কর হয়ে উঠেছে, যখন তারা দলে দলে মৃত্যু মুখে পতিত হচ্ছে, তখন গ্রামে এসে হাজির হয় এই জোরদার, মজুতদার, কালোবাজারিরা। প্রথম দিকে অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন যাপন করছিল যে সমস্ত মানুষেরা, তারা বাঁচার তাগিদে প্রথমে তাদের ওই হালের বলদ তারা বিক্রি করে, কৃষি সরঞ্জাম বিক্রি করে, জমি জায়গা অল্প দামে তারা বিক্রি করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত বাড়ির মেয়েদের 12 আনার বিনিময়ে, কখনো কখনো স্ত্রীকে তারা 5-6 টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছিল সেদিন। এইভাবে তারা দিন যাপনের চেষ্টা করছিল। কিন্তু এই বন্যার প্রকোপে পড়ে দুর্ভিক্ষ কবলিত মানুষগুলি পরপর কয়েক বছর অজন্মায় ভোগা মানুষগুলি, অজন্মার শিকার হওয়া মানুষগুলি, তারা দলে দলে ভিড় করতে থাকে শহরে। বাংলায় নেমে আসে চরম দুর্দিন, মানুষ হীন হয়ে পড়ে গ্রামগুলি। সুভাষ মুখোপাধ্যায় তার স্বাগত কবিতায় এর একটি জ্বলন্ত উদাহরণ দিয়েছে। আমরা সুভাষ মুখোপাধ্যায়ের সেই স্বাগত কবিতা থেকে যদি একটু উদ্ধৃত করি তাহলে দেখতে পাবো সেদিন বাংলার অবস্থা কতখানি সঙ্গীন হয়ে দাঁড়িয়েছিল। সুভাষ মুখোপাধ্যায় লিখছেন, গ্রাম উঠে গিয়েছে শহরে, শূন্য ঘর, শূন্য গোলা, ধান বোনা জমি আছে পড়ে, শুকানো তুলসী মঞ্চে, নিষ্প্রদীপ অন্ধকার নামে, আগাছায় ভরেছে উঠোন, বুনো ঘাসে পথ ঢাকে, বিনা শাঁকে সন্ধ্যা হয়, সূর্য বসে পাটে, তাঁতি বনে না কো তাঁত, পলুয়ার ঘোরায় না ধানি, কুমোরের ঘরে চাবি, ঝাঁপ বন্ধ নিরুদ্দেশ হয়েছে দোকানি, হাতুড়ি বিকিয়ে হাটে, ভস্য মেখে পড়ে আছে বেকার হাপড়। আমরা বুঝতে পারি বাংলার চণ্ডী মণ্ডপগুলি, যেগুলি মোড়লের চুলোচুলিতে
সরগরম হয়ে উঠত একদিন, সেই মোড়লদের চুলোচুলি বন্ধ হয়ে যায়, চণ্ডীমণ্ডপগুলি নিষ্প্রদীপ হয়ে স্তব্ধ হয়ে পড়ে থাকে। বাংলায় তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি। উপকূলবর্তী অঞ্চলের মানুষগুলি এরপরে ভিড় করে শহরে। তখনও যারা বেঁচে ছিল তারা প্রাণের তাগিদে, বাঁচার তাগিদে তারা শহরের পথে পাড়ি দেয় এবং শহরের পথে পাড়ি দিয়ে সেখানেও তারা না খেতে পেয়ে দলে দলে মরতে থাকে। তারা ভাতের পরিবর্তে শহুরে মানুষের কাছে সেদিন একটাই প্রার্থনা জানাতে থাকে, একটু ফ্যান দাও গো, একটু ফ্যান দাও। এর বর্ণনা আছে প্রেমেন্দ্র মিত্রের লেখা ফ্যান কবিতায়, এর জ্বলন্ত চিত্র ফুটে উঠে। বর্ণনায় তার ফ্যান কবিতায় প্রেমেন্দ্র মিত্র যে কথা বলেছেন সেটা আমরা একটু দেখে নিই, তাহলে সেই সময়ের জ্বলন্ত চিত্রের আমরা একটু পরিচয় পাব। প্রেমেন্দ্র মিত্র লিখছেন, নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব, ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয়, যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রুপ বিকৃত, তবু তারা নড়ে চড়ে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায় উচ্ছিষ্টের আস্তা কুঁড়ে বসে বসে ধুঁকে আর ফ্যান চায়। এটাই ছিল তৎকালীন সময়ের বাস্তব চিত্র। কবি সুভাষ মুখোপাধ্যায় বাংলার মানুষের এই ভয়ঙ্কর দুর্দিনের কথা, এই অসহায় মানুষগুলির কথা তিনি ফ্যান কবিতার মধ্যে, তিনি হাত বাড়াও এই রচনাটির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এবার আমরা হাত বাড়াও রচনাটি আলোচনার মধ্যে প্রবেশ করি। সুভাষ মুখোপাধ্যায় নন্দীগ্রামের রাজবাড়িতে বা রাজবাড়ির বাজারে অপেক্ষা করছেন। উদ্দেশ্য তিনি ফরিদপুর যাবেন, কিন্তু ফরিদপুরের গাড়ি তখনও অনেক বাকি। সেই রাজবাড়ির বাজারে বসে তিনি প্রত্যক্ষ করলেন এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি দেখলেন তিনি যেখানে বসে আছেন তার থেকে একটু দূরে স্টেশনের পথে মিলিটারি ছাউনির পাশে অদ্ভুত একটি জন্তুকে, তিনি মানুষ বললেন না, একটি 12-13 বছরের কিশোরকে তিনি জন্তু হিসাবে দেখলেন। সেটা 1350-এর এক কুয়াশায় মোড়া, পাতলা কুয়াশায় মোড়া সকালের ঘটনা। তিনি দেখলেন ওই জন্তুটি 4 পায়ে ভর দিয়ে একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। কুয়াশার মধ্যেও তার দুটি চোখ জ্বলজ্বল করছে এবং সেই চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মায়াবী ভাব, যে মায়াবী ভাবে বুকের রক্ত পর্যন্ত হিম করে দেয়। তিনি লক্ষ্য করলেন মানুষের সৎ ভাই, বা আমরা বলতে পারি কবির ভাষায় অমৃতের পুত্র মানুষ 4 হাতে রাস্তায় ধুঁকতে ধুঁকতে, হাঁটতে হাঁটতে রাস্তার ধুলো থেকে চাল আর ছোলা ফুটে ফুটে খাচ্ছিল। সেদিন খাদ্যের রসদ তারা খুঁজছিল রাস্তা থেকে। কালোবাজারি, মজুদদার, মহাজনদের লোভানলে তারা সেদিন সর্বশান্ত হয়ে পড়েছিল। সেই কুয়াশায় তার চোখ যেন আরো কিছু খুঁজে ফিরছে, আরো কিছু শনাক্ত করছে। কাদের শনাক্ত করছে? যারা অপরাধী, যাদের জন্য তাদের জীবনের এই পরিণতি, তাদের যেন শনাক্ত করছে। সেই 12-13 বছরের ছেলেটির বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন, মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা সে বাড়িয়ে রেখেছে। অর্থাৎ মানুষ বলা যায় না, প্রেমেন্দ্র মিত্রের ভাষায় সেই মানুষগুলো তখন
অদ্ভুত জীবে পরিণত হয়েছে, অদ্ভুত জন্তুতে পরিণত হয়েছে, তাদের হাত থাবাতে পরিণত হয়েছে, আর তার আঙুলগুলো আগার দিকে একটু বেশি যেন সরু, গায়ে একটু লোম নেই। উলঙ্গ শিশুটি রাস্তায় এভাবে খাদ্যের অন্বেষণ করে চলেছে। তার মাজা পড়ে গেছে, উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে, তাই জানোয়ারের মতো চলতে সে আজ বাধ্য। মানুষ জানোয়ারে পরিণত হয়েছে মানুষের লোভানলে। আমরা এর পূর্ববর্তী আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি মানুষ সেদিন চরম দুর্দিনের মধ্যে পড়ে কঙ্কালের উপরে চামড়ার আস্তরণে ঢাকা একটা অদ্ভুত প্রাণীতে তারা সেদিন পরিণত হয়েছিল। এবং সেই ছেলেটি রাস্তায় ধুঁকতে ধুঁকতে আর খাবার সংগ্রহ করতে করতে সে যেন কাউকে শনাক্ত করে চলেছিল। কাদের শনাক্ত করে চলেছিল সেদিন? শনাক্ত করে চলেছিল শহরে, গ্রামে, গঞ্জে, বন্দরে যারা জীবনের গলায় মৃত্যুর ফাঁস পরিয়ে দিয়েছিল সেদিন, তাদেরকে শনাক্ত করে চলেছিল। যারা মানুষকে মাথা উঁচু করে বাঁচতে সেদিন দিচ্ছিল না, সেই সমস্ত শোষক, পীড়ক, সেই সমস্ত লোভী মানুষদের ওই ছেলেটি, ওই 12-13 বছরের কিশোরটি সন্ধান করে চলেছিল। সেই জোরদার, মহাজন, পুঁজিপতি মালিক অর্থাৎ শোষণ করতে থাকা সামাজিক অপরাধী যারা, সেই অপরাধীদেরকে সেদিন ওই ছেলেটি শনাক্ত করছিল। ওই ছেলেটি তার সামনে আসতেই লেখক স্তম্ভিত হয়ে যান। তিনি ভয় পেয়ে ছুটে পালিয়ে যান সেখান থেকে। কিন্তু মানবতাবাদী লেখকের অন্তরে ওই 12-13 বছরের ছেলেটির যে রূপ, সেটি আঘাত করতে থাকে। তিনি বাংলার নদী নালার মধ্যে, প্রকৃতির মধ্যে তিনি শহরে ফিরে গিয়েও ছেলেটিকে প্রত্যক্ষ করতে থাকেন। তিনি দেখতে থাকেন, তিনি তার মনের মধ্যে সর্বত্রই সেই ছেলেটি যেন উজ্জ্বল হয়ে প্রকাশিত হতে থাকে। মনে মনে ব্যথিত হয়ে পড়েন লেখক অমৃতের পুত্র মানুষের এই রূপ দেখে। তিনি উপলব্ধি করেন ওই মায়াবী চোখের অধিকারী ছেলেটি, সে যুদ্ধ বোঝে না, সে মানুষের লোভ বোঝে না, সে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত বোঝে না, সে একটু শান্তি চায়, সে একটু খাবার চায়। তার দু চোখে যেন সেই খাবারের প্রত্যাশা, তার দু চোখে যেন সেই শান্তির প্রত্যাশা। কবি বলছেন, যুদ্ধ নয়, সবুজ মাঠের সোনালী ফসলের স্বপ্ন দেখে ওই ছেলেটি। সেই ছেলেটি স্বপ্ন দেখে চাষির গোলা ভরা ধানে ভরে ওঠার দিন কবে আবার বাংলায় আসবে, সেই দিনের সে প্রত্যাশা করে। সে প্রত্যাশা করে কারখানায় কারখানায় বন্ধন মুক্ত আন্দোলিত বাহুতে বাহু মিলিয়ে কবে মানুষ ঐক্যবদ্ধ হবে, কবে মানুষের একতা, সংঘবদ্ধতা তৈরি হবে। আর সংঘবদ্ধ মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, কালোবাজারির বিরুদ্ধে, মজুদদারদের বিরুদ্ধে যেদিন সক্রিয় হয়ে উঠবে সংঘবদ্ধভাবে, সেদিন বাংলার বুকে নেমে আসবে শান্তি। অর্থাৎ তার দু চোখ ধরে শুধু শান্তির প্রত্যাশা, যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু সে প্রত্যক্ষ করতে চায় না, বরং এক স্বাধীন সুখী জীবনের স্বপ্ন দেখে। কবি সুভাষ মুখোপাধ্যায় ওই ছোট্ট শিশুটির মতো যারা অসহায়, বাংলায় যে সমস্ত হাজার হাজার মানুষ তাদের স্বপ্নকে সার্থক করার জন্য তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। মানবতাবাদী মানুষের দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন, তারা উঠে দাঁড়াতে চাইছে, তারা অসহায় অবস্থা থেকে মুক্তি চাইছে, তারা স্বাধীনতা চাইছে।
আর তাদের সেই মুক্ত জীবনের আস্বাদ এককভাবে আসতে পারে না যদি সেই মানুষগুলিকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হয়, সেই মানুষগুলিকে যদি পুনরায় মানুষের মর্যাদায় ভূষিত করতে হয়, তাহলে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদেরকে বেঁচে থাকার আশ্বাসপূর্ণ হাত বাড়িয়ে দিতে হবে তাদের দিকে। আর মানুষের হাতে হাত রেখে তারা এই দুর্দিন থেকে, এই দুর্ভিক্ষ থেকে, এই মন্বন্তর থেকে তারা মুক্তি পাবে। বাংলায় আবার এক নতুন দিন নেমে আসবে, এক নতুন সকাল নেমে আসবে। সেই সকালের স্বপ্ন নিয়ে, অর্থাৎ নেতিবাচকতায় ডুবে না থেকে এক ইতিবাচক মানসিকতায় উত্তরণ ঘটিয়ে সুভাষ মুখোপাধ্যায় এই রচনাটির সমাপ্তি করেছেন। এই রচনাটির মধ্যে তিনি মানুষের সহৃদয়তার দৃষ্টি আকর্ষণ করেছেন, মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন, হাতে হাত রেখে এই দুর্দিনকে অতিক্রম করার শপথ নিতে বলেছেন। আর হাতে হাত নিয়ে দুর্দিনে মানুষ যদি একতাবদ্ধ হয়, তাহলে বাংলায় উদিত হবে নতুন সকালে, বাংলায় আসবে এক নতুন দিনের। এই দুর্ভিক্ষের কালো ছায়া, মহামারীর কালো ছায়া, এই ভয়ঙ্কর পরিবেশের যে কালো পরিস্থিতি, কালো রূপ, সেই কালো রূপ থেকে মানুষ মুক্তি পাবে, এক উজ্জ্বল আলোয় ভরে উঠবে গোটা বাংলা। এই পর্যন্তই। আমরা এই রচনাটির আলোচনার শেষে জানিয়ে দিই, এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে, সেটি হাত বাড়াও রচনাটির কার লেখা, কাকে হাত বাড়াতে বলেছেন, কার উদ্দেশ্যে হাত বাড়াতে বলেছেন, এই রচনাটির মধ্য দিয়ে লেখকের কোন ভাবনা প্রতিফলিত হয়েছে। তোমরা এই প্রশ্নটি এই আলোচনা থেকে আয়ত্ত করার চেষ্টা করো।